বিহান হেসে বলল, আমাদের বাড়ির সবচেয়ে বড় মেসি ভক্ত তো তুই। খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকেই মনে হয় জার্সি পরে বসে যাবি। বেলা গর্বের সাথে বলল, কাল কিন্তু কেউ আর্জেন্টিনার বিরুদ্ধে একটা কথাও বলবে না। সারোয়ার খান মুচকি হেসে বলল, যদি প্রতিপক্ষ গোল দিয়ে বসে? বেলা সঙ্গে সঙ্গে 2 কান চেপে ধরল। না না চাচু, এমন কথা বলাও নিষেধ। বিহান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যদি মেসি গোল করে তাহলে কি হবে? বেলা এক মুহূর্তও দেরি না করে বলল, তাহলে সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে। বিহান ভুরু তুলে বলল, সবাই মানে কে খাওয়াবে? বেলা তর্জনী আঙুল তাক করে বলল, তুমি। কেন আমি? কারণ তুমি চাকরি করো, টাকা আছে। বাহ, আমার পকেট মারার কি সুন্দর বুদ্ধি। বাসর খান হেসে বলল, ঠিক তো বলেছে, বড় ভাইয়ের কিছু দায়িত্ব থাকে। বিহান নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, সবাই শুধু আমার টাকার দিকেই তাকিয়ে থাকে। বেলা মুচকি হেসে বলল, এত নাটক না করে কাল বাজার থেকে চিকেন সসেজ, কাবাব আর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম কিনে নিয়ে আসবে। আর কিছু লাগবে ম্যাডাম? লাগবে, কাল মেসি জিতলে কেকও কাটবো। আর হারলে? বেলা চোখ রাঙিয়ে বলল, আর হারার কথা বললে কালকে বারবিকিউতে তোমার জন্য শসা আর পেঁয়াজ থাকবে। এবার আর কেউ হাসি থামিয়ে রাখতে পারলো না। পুরো ড্রয়িং রুমটা হাসি, আড্ডা আর খুনসুটিতে ভরে উঠল। অনেকদিন পর বাড়ির পরিবেশটা আবার এমন প্রাণবন্ত লাগছিল। বেলার কাছে কলেজের ঝামেলা, দিনের ক্লান্তি আর সারাদিনের মন খারাপ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এই আপন মানুষগুলোর হাসির শব্দে। হাসতে হাসতে হঠাৎ বেলার ইরার কথা মনে পড়ল। সে তাড়াতাড়ি তার মায়ের ফোন এনে ইরাকে কল দিল। ফোন ধরতেই ওপাশ থেকে ইরা বলল, কি রে, এত রাতে মনে পড়লো? বেলা হাসতে হাসতে বলল, কাল দুপুরের পর একদম আমাদের বাসায় চলে আসবি। হঠাৎ? হঠাৎ না, শুক্রবার তারপর শনিবার ছুটি। রাতে ছাদে বারবিকিউ পার্টি হবে আর তারপর সবাই আর্জেন্টিনার ম্যাচ দেখব। ইরা সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে বলল, ওয়াও, আমি কিন্তু খালি পেটে আসবো। তোদের বাসায় গিয়ে আন্টির হাতের মজার মজার খাবার খাবো। চলে আয়, বিহান ভাইয়া সব ব্যবস্থা করবে। যদি মেসি গোল না করে? বেলা নাটকীয় গলায় বলল, তাহলে তোকে ছাদ থেকে নিচে ফেলে দেব। ইরা হো হো করে হেসে উঠল। আচ্ছা আচ্ছা, মেসি হ্যাটট্রিক করবে, এখন খুশি? এই তো আমার ভালো বান্ধবী। দুজন আরো কিছুক্ষণ হাসি ঠাট্টা গল্প করলো। ফোন রেখে বেলা আবার পরিবারের আড্ডায় গিয়ে বসলো। তার মুখে তখন সারাদিন পর সেই প্রাণ খোলা হাসিটা ফিরে এসেছে। কলেজের সমস্ত অশান্তি যেন আপাতত ভুলে গেছে সে। এখন তার মাথায় একটাই চিন্তা, আগামীকালের বারবিকিউ, পরিবারের সঙ্গে আড্ডা আর প্রিয় আর্জেন্টিনার খেলা। নাজনীন সুলতানা আর মমতাজ বেগম রান্নাঘরে দাঁড়িয়ে কালকের প্রস্তুতি নিয়ে আলোচনা করছে। দুইজনের মাঝেই বেশ ভাব। কখনো বাজারের তালিকা নিয়ে কথা হচ্ছে, কখনো কোন মশলা বারবিকিউতে দিলে স্বাদ বাড়বে সেই অভিজ্ঞতা দুজনের মধ্যে ভাগাভাগি করছে। মমতাজ বেগমের মুখে সবসময় মৃদু একটা হাসি লেগে থাকলেও তার চোখ দুটো মাঝে মাঝে অদৃশ্যভাবে বেলার দিকে চলে যাচ্ছে। বেলা বিষয়টা টের না, মমতাজ বেগম যেন অদ্ভুত এক নির্লিপ্ত দৃষ্টিতে মেয়েটাকে পর্যবেক্ষণ করে চলেছে। মুখে কখনো কোনো বিরূপ কথা বলেন না, বাড়ির অন্য সবার সামনেও সবসময় স্বাভাবিক ব্যবহার করেন, কিন্তু তার মনের ভেতর তখনও বেলাকে নিয়ে অস্বস্তি কিংবা অপছন্দের এক সূক্ষ্ম রেখা রয়েছে। সেটা তিনি এত নিখুঁতভাবে আড়াল করে রাখেন যে পরিবারের কেউ এখন পর্যন্ত সেটা বুঝতে পারেনি। অন্যদিকে বেলা এসবের কিছুই না জেনে তখনও বিহানের সাথে তর্কে ব্যস্ত। ঠিক সেই সময় করিডোর দিয়ে হেঁটে আসছিল সায়র। নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের হাসার শব্দ শুনে অজান্তেই তার পা থেমে গেল। দোতলার করিডোরে দাঁড়িয়ে তখন চুপচাপ ভিতরকার দৃশ্যটা দেখলো। বিহান প্রাণ খুলে হাসছে, বেলা দুহাত নেড়ে নেড়ে কি যেন বোঝানোর চেষ্টা করছে। বাসর খান আর সারোয়ার খান তাদের কথা শুনে হেসে উঠলেন। দৃশ্যটা দেখে সায়রের মনটাও অকারণেই হালকা হয়ে গেল। এমন সময় বিহানের চোখটা দোতলার করিডোরে পড়তেই সে বলে উঠল, এই, ওইখানে দাঁড়িয়ে কি করছিস? চোরের মতন সব শুনছিস নাকি? নিচে আয়। সায়র সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হালকা হেসে বলল, তোদের আড্ডা জমে গেছে দেখে আর বিরক্ত করতে ইচ্ছে করছিল না। বাসর খান সঙ্গে সঙ্গে বলল, আরে বাবা, তুই তো এই বাড়ির বড় ছেলে, আয় বস।
ওকে ছাড়া আড্ডা পুরোপুরি জমে না। মমতাজ বেগমও ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, সারাদিন কলেজে দৌড়ঝাঁপ করে এসেছিস, আগে বস, আমি চা দিচ্ছি। সায়র ধীরে ধীরে সোফার একপাশে এসে বসতেই বিহান তার কাঁধে আলতো চাপড় মেরে বলল, বলতো দেখি, কলেজ কি অবশেষে তোকে ছুটি দিয়েছে, নাকি তুই কলেজের কাজ রেখে পালিয়ে এসেছিস? সায়র হালকা হেসে বলল, সবাই তো আর তোর মতো না, তুই কলেজ ফাঁকেও আড্ডা দিতে পারিস, এই জন্যই তো আমি সুস্থ আছি, আর তোর মাথায় দিন দিন টাক পড়ার ব্যবস্থা হচ্ছে। সায়র ভুরু কুচকে বলল, 1 বছরের ছোট হয়ে তুই বড়দের সঙ্গে এইভাবে কথা বলিস? বিহান সঙ্গে সঙ্গে হেসে বলল, এই 1 বছরের বড় হওয়ার গল্পটা আর কতবার শোনাবি? ছোটবেলা থেকেই তো শুনে আসছি। আরে ভাই, মাত্র 12 মাসের সিনিয়র হয়েছিস, 12 বছরের না। ঘরের উপস্থিত সবাই হেসে উঠলেন। সারোয়ার খান মুচকি হেসে বললেন, তোদের দুজনকে দেখলে মনে হয় এখনো স্কুলে পড়িস। বিহান গম্ভীর মুখে বললেন, ওকে না খোঁচালে আমার পেটের ভাত হজম হয় না। কথা ঘুরতে ঘুরতে বিহান নিজের চাকরির প্রসঙ্গ তুলল। জানিস, এইবারের ট্রান্সফারটা পার্মানেন্ট হয়ে গেছে, আর বাইরে বাইরে ঘুরতে হবে না, এখন থেকে ঢাকা শহরেই থাকবো। সায়র আন্তরিক স্বরে বলল, খুব ভালো হয়েছে, তুই তো অনেক দিন ধরেই এই পোস্টিংটার জন্য অপেক্ষা করছিলি। বিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সত্যি বলতে কি, বাইরে থাকতে থাকতে একটা সময় মনে হতো চাকরি করছি ঠিকই, কিন্তু নিজের মানুষগুলোর সাথে থাকার আনন্দ যেন হারিয়ে ফেলেছি। দিন শেষে বাড়ি ফিরে আপনজনদের মুখ না দেখতে পারলে মনে হয় চাকরির সাফল্যটাও ফাঁকা ফাঁকা লাগছে। সায়র ধীরে মাথা নাড়িয়ে বলে, ঠিক বলেছিস, কাজের গুরুত্ব অবশ্যই আছে, তবে কাজ কখনো পরিবারের জায়গা নিতে পারে না। মানুষ যত বড়ই হোক, দিন শেষে ফিরে আসার জন্য একটা আপন ঘর আর কিছু আপন মানুষের দরকার হয়। বাসর খান সন্তুষ্ট চোখে দুইজনের দিকে তাকিয়ে বললেন, এই কথাগুলোই শুনতে ভালো লাগে। চাকরি, পদ, পদবি সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরিবারের মানুষগুলো যদি পাশে থাকে, মানুষ তখনও ধনী থাকে। কথার মাঝে বিহান হঠাৎ হাত চাপড়ে বলল, আচ্ছা, কালকের প্ল্যানটা কিন্তু ফাইনাল। বিকেল থেকেই ছাদে বারবিকিউ শুরু হবে, তারপর সবাই মিলে বসে আর্জেন্টিনার খেলা দেখব। কেউ কিন্তু ফাঁকি দিতে পারবি না। সায়র ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমাকে দিয়ে আবার বারবিকিউ বানানোর আশা করিস না, আমি ওইসব পারি না। না, রান্না আমি করব, তুই শুধু আগুনটা জ্বালাবি, আমার পাশে পাশে থাকবি, বুঝলি বেটা? এলা চুপচাপ সোফার এক কোনায় বসেছিল, মুখে কোনো কথা নেই, দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। অনেকক্ষণ ধরেই তার নাকে ভেসে আসছে সায়রের ব্যবহার করা সেই পরিচিত পারফিউমের মৃদু সুবাস। ঘ্রাণটা খুব তীব্র নয়, আবার এতটাও হালকা নয় যে সহজে মিলিয়ে যাবে। এক অদ্ভুত পরিণতি আছে সেই গন্ধে, যেন অকারণেই মানুষের মনে থেকে যাওয়ার ক্ষমতা রাখে। আর বেলার কাছে তো এই ঘ্রাণের আলাদা এক অনুভূতি জড়িয়ে আছে। কেন ভালো লাগে তার কোনো ব্যাখ্যা সে নিজেও জানে না, শুধু এতটুকু জানে এই সুবাস তার ভীষণ প্রিয়। এমনকি এখন যদি কোথাও চোখ বন্ধ করেও দাঁড় করিয়ে দেওয়া হয়, তবুও সে নিশ্চিতভাবে এই ঘ্রাণ চিনে ফেলতে পারবে। কলেজে প্রায় এমন হয়েছে, করিডোর দিয়ে সায়রে হেঁটে যাওয়ার আগেই বাতাসে ভেসে আসা এই পরিচিত সুগন্ধ যেন নীরবে তার উপস্থিতির সংবাদ জানিয়ে দিয়েছে। তখন বেলা না চাইলেও আপনা আপনি তার চোখ চলে যেত, যে তার ব্যতিক্রম হলো না। পরিচিত সেই সুবাস মুহূর্তে বেলার মধ্যে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। যদিও বাইরে থেকে সে আগের মতোই নির্বিকার হয়ে বসে রইল, অজান্তেই বেলার বুকের ভিতরটা আবার যেন কেঁপে উঠল। একটু আগেই নিজের রুমে দাঁড়িয়ে কত দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছে, এই প্রতিজ্ঞাটা মনে পড়তেই সে দৃষ্টি তাড়াতাড়ি নিচের দিকে নামিয়ে নিল। সামনে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে রইল, যেন সেটাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অন্যদিকে সায়র কথাবার্তায় অংশ নিলেও মাঝে মধ্যেই তার চোখ বেলার দিকে চলে যাচ্ছিল। আজ কলেজের ঘটনা এখনো মন থেকে পুরোপুরিভাবে সরাতে পারেনি সে। অফিস রুমে ভেঙে পড়া মেয়েটার এই মুহূর্তে পরিবারের সঙ্গে বসে প্রাণ খুলে হাসতে থাকা একই মানুষ বলে বিশ্বাস করাই কঠিন। সে লক্ষ্য করলো আজ বেলা অস্বাভাবিকভাবে চুপচাপ। সাধারণত সে কিছু না কিছু বলবেই, সুযোগ পেলে বিহানের সাথে তর্কে জড়াবে, মাঝে মধ্যে তাকে নিয়েও কোনো না কোনো মন্তব্য করবে, কিন্তু সে যেন আজ ইচ্ছে করেই দূরত্ব বজায় রাখছে। মুখাচোখি হওয়ার সুযোগ এলেও দ্রুত দৃষ্টি নামিয়ে নিচ্ছে, কথাও বলছে শুধু প্রয়োজনের মধ্যে। বিহান বিষয়টা খেয়াল না করলেও হেসে বলল, এই বেলা, তুই আজ এত শান্ত কেন? জ্বর টর আসেনি তো? বেলা কাপের দিকে তাকিয়ে উত্তর দিল, না তো।
রিহান হালকা অবাক হওয়ার অভিনয় করে বলল, তুই নিশ্চিত? তুই 5 মিনিট ধরে কাউকে খোঁচা দিসনি? ব্যাপারটা কিন্তু খুব সন্দেহজনক। সারোয়ার খান হেসে বলল, ওকে জ্বালাস না, সেই ভোরে উঠে কলেজে গেছে, হয়তো ক্লান্ত লাগছে। বেলা হালকা একটা হাসি দিলেও কিছু বলল না। সায়রও চুপচাপ বসে রইল। তার মনে হলো গতকাল আর আজকের ঘটনার পর বেলা সত্যিই কিছুটা বদলেছে, নাকি এটা কেবল সাময়িক। ঠিক তখনই নাজরিন সুলতানা ট্রেতে করে গরম চা এনে বললেন, এই নাও সায়র, তোমার চা। কলেজ থেকে ফিরেই তো আবার ল্যাপটপ নিয়ে বসে গিয়েছিলে, একটু বিশ্রামও দরকার। সায়র কাপটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ চা। মমতাজ বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, সারাদিন কলেজের পিছনে ছুটিস, নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখ। রিহান সঙ্গে সঙ্গে সুযোগ নিল, চাচি তুমি ওকে যতই বলো কোনো লাভ নেই। এই লোকটা মনে করে পৃথিবীর সব কাজ তিনি একাই শেষ করবে। সবাই কথায় মেতে উঠল। বেলা শুধু একবার আর চোখে সায়রের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে সায়রের দৃষ্টিও তার দিকে ছিল। দুইজনের চোখ এক মুহূর্তের জন্য মিলতেই বেলার বুকের ভিতরটা আবার ধক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে চায়ের কাপে চুমুক দিল। আর মনে মনে নিজেকেই বলল, না বেলা, নিজেকে কথা দিয়েছিস, সামনে কখনো আর এইসব ছেলে মানুষই করবি না। ওনাকে দেখলেই ভদ্র মেয়ের মতো থাকবি। যত জ্বালানোর শুধু এই ফেক আইডিতেই।